আজ সকালেই গার্লস ট্রিপে বেরিয়েছে মিলাত আর তার বান্ধবীরা। 3 দিন থাকবে ওরা কক্সবাজারে। কোন হোটেলে থাকবে সেটা অনুরূপ ঠিক করে দিল। সুগন্ধা বিচের পাশে একটা হোটেলে উঠেছে ওরা। এটা অনুরূপের বন্ধুর বাবার। ব্যালকনিতে দাঁড়ালেই সমুদ্রের মৃদু গর্জন, নোনাজল ছুঁয়ে আসা স্নিগ্ধ হাওয়া আর রঙিন ভোর দেখা যায়। ওরা যখন পৌঁছেছে তখন সন্ধ্যা। ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নাস্তা করে নিল সবাই। অনুরূপের কড়া বারণ যেন 10টার পর বাইরে না থাকে। তাই ওরা নাস্তা করে বিচে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। কিছুক্ষণ বিচে সময় কাটিয়ে ডিনার করে 10টার আগে হোটেলে ফিরবে। বিচে গিয়ে মিলাত অনুরূপকে ভিডিও কল দিল। অনুরূপ তখন চেম্বার থেকে বের হয়েছে। বইয়ের ফোন পেয়ে গাড়িতে উঠে রিসিভ করলো। ওপাশে মিলাতের হাস্যোজ্জ্বল মুখ। মিলাত হাত নেড়ে বলল, দেখুন বিচে এসেছি আমরা। পানিতে নেমো না কিন্তু, সাবধানে থাকবে আর 10টার আগে ফিরবে। মিলাত সব আদেশ মেনে নিয়ে বলল, ঠিক আছে জনাব। অনুরূপ হেসে বলল, খেয়ে নিও, আপনিও। আর সাবধানে যাবেন বাসায়। আচ্ছা, তুমি হোটেলে গিয়ে কল দিও। এখন এনজয় করো। আচ্ছা। বেশ কিছুক্ষণ বিচে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করে মিলাত আর ওর বান্ধবীরা হাঁপিয়ে উঠেছে। কিছুক্ষণ বসে বিশ্রাম নিয়ে বিচ থেকে এসে ডিনার করে নিল। মিলাত খাওয়া শেষে হোটেলে এসে গোসল করে তারপর শুতে গেল। শুয়েই মনে পড়ল অনুরূপকে ফোন করার কথা। সাথে সাথে ভিডিও কল দিল ও। অনুরূপ রিসিভ করে ফোনের স্ক্রিনে বউকে চুমু খেয়ে ফেলল। মিলাত স্বামীর কাণ্ড দেখে হেসে বলল, মিস করছেন বুঝি? ভীষণ। আহারে, মাত্র 3টা দিন। মিলাত আহ্লাদি স্বরে বলল, হ্যাঁ, তারপর আমাদের আবার বিয়ে। তুমি সব সময়ের জন্য আমার কাছে থাকবে। মিলাত লাজুক হাসল। অনুরূপ আরেকটু লজ্জা দিতে বলল, তারপর আমাদের হানিমুন। কোথায় যেতে চাও? আপনার যেখানে ইচ্ছা। তোমার ইচ্ছাগুলোই আমার খুশি। মিলাত একটু ভেবে বলল, মালদ্বীপ যাওয়া যায়? ঠিক আছে, তাহলে মালদ্বীপই। বিয়ের 2 দিন পরেই যাব আমরা। আচ্ছা। মিলাত মৃদু স্বরে বলল। লজ্জায় ওর গালজোড়া ফুলে উঠেছে। অনুরূপ গভীর চোখে বইয়ের দিকে চেয়ে থেকে বলল, প্লিজ এভাবে লজ্জা পেও না। আমার সহ্য হয় না, আদর করতে ইচ্ছে করে। মিলাত এবার ফোনের ক্যামেরায় হাত রেখে বলল, আমার ভীষণ লজ্জা লাগছে। ইস, সেদিন বোধহয় ঠিকঠাক লজ্জা ভাঙানো হয়নি। সমস্যা নেই, বাসরাতে সময় নিয়ে ধীরে ধীরে লজ্জা ভাঙাবো। মিলাত লাজুক স্বরে বলে উঠল, অসভ্য একটা। অনুরূপ মুচকি হাসল। বউকে লজ্জা দিতে বেশ ভালো লাগে ওর। মিলাতের কক্সবাজার যাওয়ার খবর পেয়ে গেছে চৈতি। বিশ্বস্ত কিছু মাধ্যম কাজে লাগিয়ে ওর হোটেলের খোঁজও বের করে ফেলল। আর এই মুহূর্তেই রওনা হলো কক্সবাজার। রেভান আর নোহা হানিমুনে এসেছে। 3 দিন হতে চলল। একই রুমে, একই বিছানায় শুয়েও কেউ কারোর সাথে কথা বলে না। ঘোরাঘুরি চলছে নিজেদের মতোই। তবে নোহা যেখানে যায় ঘুরে ফিরে রেভানের সাথে ওর দেখা হবেই। আজও ঘোরাঘুরি করে রাত 11টায় ফিরল দুজনে। খাওয়া শেষ করে যে যার মতো শুয়ে পড়লে। শোয়ার 5 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ল নোহা এবং অভ্যাসবশত ঘুরে রেভানের গায়ে হাত পা তুলে দিল। গত 2 দিন ধরে একই অবস্থা। সকালে যখন নিজেকে রেভানের সাথে আষ্টেপৃষ্ঠে থাকা অবস্থায় দেখে নোহা, তখন ভুরুকুচকে সব দোষ রেভানের ঘাড়ে চাপিয়ে দেয়। তাই রেভান আজ ভেবেছে সে ভিডিও করে রাখবে। কিন্তু ভিডিও করতে গিয়ে ফোন হাতে নিয়ে দেখল ফোনে চার্জ নেই। ফোন বন্ধ হয়ে পড়ে আছে। কি আর করার? ফোন রেখে রেভান চুপচাপ শুয়ে পড়ল বিছানায়। একসময় তলিয়ে গেল গভীর ঘুমে। সকালে ব্রেকফাস্ট টেবিলে বসতেই অনুরূপের ফোনে টেক্সট এলো চৈতির নাম্বার থেকে। ও একটা ছবি পাঠিয়েছে কক্সবাজার থেকে, একদম সেই হোটেলের সামনে থেকে যেখানে মিলাত আর ওর বান্ধবীরা উঠেছে। ছবিটা দেখে অনুরূপের কলিজায় মোচড় দিয়ে উঠল। ও নাস্তার টেবিল থেকে তৎক্ষণাৎ উঠে চৈতিকে ফোন করলো। এই প্রথম অনুরূপ নিজ থেকে ফোন করলো চৈতিকে। সাথে সাথে রিসিভ হলো। ওপাশ থেকে চৈতির শয়তানি হাসি ভেসে এলো। গুড মর্নিং ছোট বোনের জামাই। আচ্ছা, ছোট বোনের জামাইকে কি যেন বলে? আমি জানি না। বাই দ্য ওয়ে, হোটেলটা ভীষণ সুন্দর, সি ভিউ পাওয়া যায় ভালো। অনুরূপ শান্ত গলায় বলল, কক্সবাজার গিয়েছিস? সমুদ্র দেখ। সমস্যা নেই, শুধু মিলাতের দিকে হাত বাড়ালে কলিজা টেনে ছিঁড়ে ফেলবো। অনুরূপের কথা শুনে চৈতি কটমট স্বরে বলল, আমার কলিজা ছেঁড়ার আগে দেখবি তোর বইয়ের কলিজা কেটে বারবিকিউ করছি। সমুদ্রের পাড়ে তোর বইয়ের কলিজার বারবিকিউ ভীষণ টেস্ট হবে, কি বলিস? তোকেও দাওয়াত দিলাম, চলে আসিস আজ রাতেই। অনুরূপ চাপা রাগান্বিত স্বরে বলল, এই ভুল করিস না চৈতি। আমি তোকে আবারও বললাম, লাভ নেই, আমার যা হয় হোক, আমি ওকে শান্তি দেব না। এটা বলেই ফোন কেটে দিল চৈতি। অনুরূপ আবার ডায়াল করলেও কাজ হলো না, ফোন বন্ধ করে দিয়েছে। ও এবার মিলাতকে ফোন করলো। মিলাত রিসিভ করে বলল, হ্যালো। অনুরূপ নিজের ভেতরের অস্থিরতা প্রকাশ না করে প্রশ্ন করলো, কোথায় আছো?
হোটেলে, মাত্র উঠলাম ঘুম থেকে। শোনো, একদমই হোটেলের বাইরে যেও না, আমি আসছি। মিলাত এবার ভুরু কুচকে চিন্তিত স্বরে বলল, কি হয়েছে? কিছু হয়নি, তোমাকে মিস করছিলাম, ভীষণ দেখতে ইচ্ছে করছে, তাই ছুটে আসছি। মিলাত বিশ্বাস করলো স্বামীর কথা, আহ্লাদি স্বরে বলল, অপেক্ষা করুন আরও 2 দিন, এখনই আসবেন না। হুম, অপেক্ষা করতে পারবো না আমি আসছি, প্লিজ হোটেল থেকে বের হও না। বলেই অনুরূপ ফোন রেখে নাস্তা না করে বেরিয়ে গেল। পেছন থেকে কলি বেগম এত ডাকলো, শুনলই না ও। ফোনেই চেক করলো পরবর্তী এয়ার ফ্লাইট, এখন বাজে 8:30। পরবর্তী ফ্লাইট 9:50। অনুরূপ টিকিট কেটে ফেললো আর আজ হাসপাতাল থেকে এমার্জেন্সি ছুটি নিল। বাসা থেকে বেরিয়ে এয়ারপোর্টের দিকে ছুটল। ভেতরে অস্থিরতা কেবল বাড়ছে। প্লেনে ওঠার পরপরই চৈতির ফোন এলো। অনুরূপ সাথে সাথে রিসিভ করলো। ওপাশ থেকে ব্যঙ্গাত্মক স্বরে চৈতি বলল, বাবা এত তাড়া, দাওয়াত তো দিয়েছিলাম রাতে। যাকগে, যেহেতু চলে আসছিস সেহেতু এখনই না হয় বারবিকিউ আয়োজন করি, স্পেশাল গেস্ট বলে কথা। মানে হলো তোর বউকে অলরেডি বারবিকিউ করার জন্য রেডি করছি। কি যাতা বলছিস? অনুরূপ চাপা স্বরে বলে উঠল, বিশ্বাস না হলে ছবি দিচ্ছি, দেখে নে। এটা বলেই চৈতি কল কেটে দিল। আর সাথে সাথে ওর ফোনে মিলাতের ছবি এলো, হাত পা বাঁধা অবস্থায় চেয়ারের সাথে। মেয়েটার চোখ মুখে আতঙ্ক, কাপড় দিয়ে মুখ বেঁধে রেখেছে। এর মধ্যে আবারও কল এলো চৈতির। অনুরূপ এবার ঠান্ডা গলায় বলল, ওকে কিছু করবি না, তার বদলে কি চাস তুই? গুড কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা শোনার জন্য অপেক্ষা করছিলাম। চৈতি একটু ভেবে বলল, তোকে আমার সাথে শুতে হবে, জাস্ট একবার, তাহলেই ছেড়ে দেব। অনুরূপের গা গুলিয়ে উঠল ঘেনায়। ছি, একটা মানুষ এতটা নিকৃষ্ট কি করে হতে পারে ও ভেবে পায় না। ওপাশ থেকে বিশ্রী হেসে চৈতি বলল, কি হলো, শুতে পারবি আমার সাথে? অনুরূপ বড় একটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো, তারপর বলল, তোর এত কারেন্ট? প্রথমে সাইফুল, তারপর মন্ত্রী, কেউ তোকে সুখী করতে পারলো না। ভ্যারি স্যাড, আমার তোর জন্য দুঃখ হচ্ছে। তবে আমার রুচি এত নীচ না, তোর মতো বেশ্যার সাথে শুয়ে নিজেকে অপবিত্র করব না আমি। চৈতি ভীষণ রেগে গেল, চিৎকার করে বলে উঠল, এর ফল মোটেও ভালো হবে না। এবার দেখ তোর সাথে আমি কি করি। এটা বলেই কল কেটে দিয়ে ফোন বন্ধ করে দিল চৈতি। অনুরূপ দ্রুত নিজের সাংবাদিক বন্ধু অসীমকে ফোন করে বলল, বন্ধু একটা হেল্প লাগবে। কি হয়েছে, কি হেল্প? পরে বলবো সব, এখন একটা হেল্প কর প্লিজ। আচ্ছা বল, কি করতে হবে? 1 ঘন্টার মধ্যে রেলমন্ত্রীর দ্বিতীয় বিয়ের খবরটা প্রচার করতে হবে। কি বলছিস এসব? অসীম লাফিয়ে উঠল, হ্যাঁ ঠিকই বলছি, পুরো সলিড খবর। আমি তোকে কাবিননামার ছবি, মেয়ের ছবি, ডিটেলস সহ সব দিচ্ছি, তুই জাস্ট 1 ঘন্টার মধ্যে এটা প্রচার করে দিবি। অসীম কৌতূহলী হয়ে বলল, তুই এসব কোথা থেকে জেনেছিস? আর এটা করে তোর কি লাভ? সব বলবো, একদিন সময় করে চেম্বারে বা বাসায় আসিস। কেন করেছি, কিভাবে জেনেছি সব বলবো, শুধু এখন আর প্রশ্ন করিস না। ঠিক আছে বন্ধু, তুই ডকুমেন্টসগুলো পাঠিয়ে দে, আমি নিউজটা কভার করে দিব। ওকে বন্ধু। অনুরূপ সব ডিটেলস সহ পাঠিয়ে দিল অসীমের ফোনে। অনুরূপের কথা মতো মিলাদ ভেবেছিল হোটেল থেকে বের হবে না, কিন্তু বান্ধবী মোনা এসে বলল ওদের এক বান্ধবীকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর ফোনও বন্ধ আসছে। মিলাদ শুনে ভয় পেয়ে গেল আর বান্ধবীকে খুঁজতে বেরিয়ে গেল তৎক্ষণাৎ। একজন এক এক দিকে গেল আর লাগাতার ফোনে চেষ্টা করছিল, কিন্তু কেউ পাচ্ছিল না। মিলাত রাস্তা পার হবে এমন সময় একটা কালো টয়োটো এসে দাঁড়ালো মিলাতের সামনে। মিনিটের ব্যবধানে গাড়ির দরজা খুলে গেল আর দুটো লোক ওকে টেনে ভেতরে নিয়ে গেল। মিলাত চিৎকার করতে চাইলেও পারল না। চেতনানাশক দিয়ে ওকে অজ্ঞান করে ফেলা হলো। আর যখন জ্ঞান ফিরল তখন নিজেকে একটা স্বল্প আলোর রুমে আবিষ্কার করলো, হাত পা মুখ বাঁধা অবস্থায়। চারপাশে চোখ বুলিয়ে বুঝলো এটা একটা স্টোর রুম। অনেক পুরনো জিনিস এখানে ফেলে রাখা হয়েছে, কিন্তু ও বুঝতে পারছে না জায়গাটা কোথায়। অনুরূপ কক্সবাজার পৌঁছাতেই মিলাদদের হোটেলে চলে গেল দ্রুত। ওর বান্ধবীদেরও ফোন করলো, ওদের মধ্যে মোনা ফোন রিসিভ করতেই অনুরূপ বলল, তোমরা কোথায়? মোনা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ভাইয়া ইসিকাকে পাচ্ছিলাম না আমরা সকাল থেকে। আমি আর মিলাত ওকে খুঁজতে বের হয়েছি ঘন্টা 2 আগে। খুঁজতে খুঁজতে ইসিকাকে রাস্তায় পেয়ে গেছি, ওর ফোনে চার্জ ছিল না বলে ওর ফোন বন্ধ দেখাচ্ছিল।
আমরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। ওকে পাওয়ার পর আমি ভাবলাম মিলাদকে ফোন করে জানিয়ে দিই, কিন্তু মিলাদকে ফোন দেওয়ার পর ওর ফোনও বন্ধ দেখাচ্ছিল। অনেকবার ফোন করার পরও বন্ধ আসছিল। ইসিকা বলল হয়তো ওর ফোনও বন্ধ হয়ে গেছে। আমিও ভাবলাম এটাই হতে পারে, তাই আর চিন্তা না করে হোটেলে চলে এলাম। ভেবেছিলাম ইসিকাকে না পেয়ে ও নিজেও হোটেলে আসবে, কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে, ওকে খুঁজে পাচ্ছি না। আমি আর ঋষিকা ওকে খুঁজছি এখনো। তোমরা আমাকে ফোন করলে না কেন? ভাইয়া, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম আর ভেবেছিলাম ও হয়তো চলে আসবে, তাই জানাইনি। সরি ভাইয়া। আচ্ছা, তোমরা হোটেলে আসো, আমি তোমাদের হোটেলেই আসছি ভাইয়া। চৈতি মিলাদকে একটা হোটেলের ব্যাচমেন্টে আটকে রেখে বাইরে এসেছিল সকালের নাস্তা করতে। এরই মধ্যে মতিউর সাহেব ফোন করলো। চৈতি ফোন রিসিভ করে প্রথমেই বলল, হাই হানি কুত্তি, এই খবর লিক হলো কিভাবে? কোন খবর? নাটক করিস না, আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। বিয়ের খবর কী সব বলছো? আমি তো কিছুই জানি না। আমি কক্সবাজার এসেছিলাম একটু ঘুরতে। তুই তাড়াতাড়ি আন্ডারগ্রাউন্ডে যা এখনই, নয়তো তোর এমন অবস্থা করব যে লাশও খুঁজে পাবে না কেউ। আচ্ছা আমি যাচ্ছি, দ্রুত যা। ফোন রেখে চৈতি উঠে দাঁড়ালো। ও বুঝেছে কাজটা কার, তাই রাগে মিলাদকে এখনই শেষ করে দিতে চাইল। কিন্তু এরই মধ্যে রেস্টুরেন্টে ভিড় জমে গেছে, সাংবাদিক আসা শুরু হয়ে গেছে। চৈতি বুঝলো হাতে আর সময় নেই, ওকে বের হতে হবে। ও দ্রুত হোটেলের জন্য গেট দিয়ে বেরিয়ে গেল। মোনা আর ইসিকা হোটেলে পৌঁছানোর পর অনুরূপ বলল, তোমরা ব্যাগ প্যাক করে এখনই ঢাকা চলে যাও। আর মিলাদ? মোনা জিজ্ঞেস করলো আতঙ্কিত স্বরে। মিলাদ কিডন্যাপ হয়েছে। মোনা আর ইসিকা দুজনেই আঁতকে উঠল কথা শুনে। ইসিকা ঘাবড়ে গিয়ে বলল, কিভাবে, কে করলো? জানবে পরে, এখন হাতে সময় নেই, দ্রুত বের হও তোমরা। আপনি ওর খবর পেলে আমাদের জানাবেন, মোনা বলল। অনুরূপ মাথা নেড়ে বেরিয়ে গেল হোটেল থেকে। প্রত্যেকটা নিউজ চ্যানেলে রেলমন্ত্রী দ্বিতীয় বিয়ের খবর ফলো করে প্রচার হচ্ছে। কাদের সাহেব তৎক্ষণাৎ প্রেস কনফারেন্স ডাকলেন। চোখ খুলতেই নোহা দেখল ও রেভানকে জড়িয়ে ধরে রেখেছে। তৎক্ষণাৎ সরতে গিয়েও পারল না, তার আগে রেভান ওর হাত ধরে ফেলেছে। হাতে নাতে ধরা পড়ায় চোরের মতো মুখ নামিয়ে ফেলল নোহা। রেভান চোখ ছোট ছোট করে বলল, কে জানি বলতো আমি নাকি মিথ্যা বলি, তার নামে বানিয়ে বলি। তাহলে এসব কি ভুলে হয়েছে এমন? প্রতিদিন তো করি না। জি না, আপনি প্রতিদিনই করেন। নোহা এবার নিজের ঠাঁট বজায় রাখতে বলল, হ্যাঁ তো কি হয়েছে? আমার কোলবালিশ ধরে ঘুমানোর অভ্যাস, তো আমি কি করব? ঘুমের ঘরে ধরে ফেলেছি, তখন তো বুঝিনি। জি, আপনার বেলায় 16 আনা মাফ। আর এটা যদি আমি করতাম তাহলে তো এতক্ষণে কেমন সংগঠিত হয়ে যেত। হ্যাঁ তো আপনি কেন করবেন? হ্যাঁ সেটাই তো, আপনি তো মহারানী, আপনি যা খুশি করতে পারবেন। নোহা এক ঝটকায় নিজে হাত ছাড়িয়ে নিয়ে বলল, জি আমি মহারানী। এটা বলেই উঠে চলে গেল। রেভানও বিড়বিড় করতে করতে উঠে বসলো। অনুরূপ পাগল প্রায় দশা, কোথাও পাচ্ছে না মিলাদকে। পুলিশ কমপ্লেন করতে গিয়েও পারল না। 24 ঘন্টার আগে পুলিশ অভিযোগ নিবে না।